জয়কে হত্যার ষড়যন্ত্রকারীদের সঙ্গে বিদেশে একাধিক বৈঠকের কথা স্বীকার শফিক রেহমানের, ব্রিফিংয়ে ডিবি। পাওয়া গেছে মাহমুদুর রহমানের সম্পৃক্ততাও। জনাব শফিক রহমান উনি আমেরিকায় গিয়েছেন, তাদের সাথে বৈঠক করেছেন, এই সংক্রান্ত তথ্যগুলো উনি অলরেডি স্বীকার করেছেন। জনাব জয়ের তথ্যগুলোই মাহমুদুর রহমান সাহেবের কাছেও পাঠায় ফেডারেল এক্সপ্রেসের মাধ্যমে। শফিক রেহমানকে সঙ্গে নিয়ে তার বাসায় ডিবির তল্লাশি, এফবিআই এজেন্টের নথিপত্র জব্দ। শফিক রহমানকে নিয়ে সবগুলো ঘরে ঘুরে ঘুরে দেখেছেন, কিছু কিছু কাগজপত্র নিয়েছেন, কয়েকজন উইটনেস নিয়ে তার একটা ডকুমেন্ট তৈরি করে তারাই নিয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভুয়া কাগজ দেখিয়ে রিজার্ভের চুরি হওয়া অর্থের $1,70,00,000 ছাড় করেছিল ফিলরেম। ফিলিপিন্সের সিনেট শুনানিতে তথ্য, আরও প্রায় $44 লাখ উদ্ধার। 7% প্রবৃদ্ধি সরকারের ধারাবাহিক পরিকল্পনার ফল, মন্তব্য প্রধানমন্ত্রী। বললেন, স্বাধীনতা বিরোধীরা এতদিন ক্ষমতায় থাকায় কোনো উন্নতি হয়নি। তনুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, প্রমাণ মিলেছে তদন্তে, জানালো গোয়েন্দা পুলিশ। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান সংস্কৃতি কর্মীদের। এবং বায়োমেট্রিক পদ্ধতিতে এখন পর্যন্ত সিম নিবন্ধিত হয়েছে 6,35,00,000। 30 এপ্রিলের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না, জানালেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রকারীদের সঙ্গে দেশের বাইরে একাধিক বৈঠকের কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাংবাদিক শফিক রেহমান। দুপুরে ব্রিফিংয়ে এমন দাবি করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এর সঙ্গে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শফিক রেহমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই ষড়যন্ত্রের সঙ্গে তার জড়িত থাকা নিয়ে সংশয় প্রকাশ করছিলেন কেউ কেউ। তারা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদেরও সমালোচনা করেন। তবে রিমান্ডের 3 দিনের মাথায় ডিএমপি দাবি করছে শফিক রেহমান সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টাকারীদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন। শুধু তাই নয়, নিজ বাসার কোথায় সেই ষড়যন্ত্রের নথি লুকিয়ে রাখা ছিল তাও গোয়েন্দাদের দেখিয়েছেন। জনাব শফিক রহমান রিমান্ডে আসলে অনেক তথ্য দিচ্ছেন এবং উনি আমেরিকায় গিয়েছেন, তাদের সাথে বৈঠক করেছেন, এই সংক্রান্ত তথ্যগুলো উনি অলরেডি স্বীকার করেছেন। রিজভী আহমেদ সিজার তার জবানবন্দিতে সেখানে বলেছে যে সে আসলে শফিক রহমানের সাথে তার পরিচয়ের সূত্র হলো তার বাবার ফ্যামিলি ফ্রেন্ড, এবং বাবাই তাকে ইন্ট্রোডিউস করে এখান থেকে অর্থ পাওয়া যাবে এই কাজের জন্য $30,000 বা $40,000 যেটা পরিশোধ করা যাবে, এখান থেকে উনি উনার মাধ্যমে এটা কাজটা হবে বলে পরিচয় করিয়ে দেয়। গত বছর পল্টন থানায় পুলিশের দায়ের করা মামলা অনুযায়ী 2011 সালের সেপ্টেম্বর মাসের আগের যে কোনো দিন বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করতে বৈঠক হয়। বৈঠকে ষড়যন্ত্র অনুযায়ী এফবিআইয়ের সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিক ও তার বন্ধু জোহান্স থ্যালারকে জয়ের ব্যক্তিগত বিভিন্ন তথ্য সরবরাহ করতে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ দেন জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ। এই ষড়যন্ত্র ফাঁস হলে রবার্ট, জোহান্স ও রিজভী যুক্তরাষ্ট্রের আদালতে দণ্ডিত হওয়ার পর এ ঘটনা জানাজানি হয়। ডিবি পুলিশ বলছে, তদন্ত করতে গিয়ে শফিক রেহমান ছাড়াও বিএনপি পন্থী আরেক সাংবাদিক বর্তমানে কারাগারে বন্দী মাহমুদুর রহমানের এই ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ মিলেছে। একটা মানুষের মুভমেন্ট কখনকে এই সংক্রান্ত তথ্য, বাড়ির ঠিকানা এবং সেটি বাসা ভাড়া করা বাসা, এমন নয় যে নিজের বাড়ির ঠিকানা, যে সে একটা বড় বাড়ি করেছে সেটার ঠিকানা, সেটি নয়। একেবারেই তার ভাড়াটিয়া বাসার সংক্রান্ত তথ্য, ভাড়া করা বাসার সংক্রান্ত তথ্য, পাশাপাশি তার গাড়ির নাম্বার, এগুলো আসলে প্রোপাগান্ডার জন্য নয়, এগুলো অন্য কাজের জন্যই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। ডিবির মুখপাত্র আরো জানিয়েছেন, অধিকতর তদন্তের জন্য ডিবির একটি তদন্ত দল যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।
সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে সঙ্গে নিয়েই তার বাসায় তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ। তল্লাশিতে তার বাসা থেকে পাসপোর্ট সহ এফবিআই এজেন্টের সরবরাহ করা বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। শফিক রেহমানের স্ত্রী তালিয়া রহমান জানান, বেলা 11টার দিকে শফিক রেহমানের ইস্কাটনের বাসায় এই অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সিনিয়র এই সাংবাদিককে গ্রেফতার শেষে রিমান্ডে আনা হলে গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। এরই ধারাবাহিকতায় তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকে তল্লাশি শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে পুলিশ। শফিক রেহমানের বাসাতে তার স্ত্রীর উপস্থিতিতে তল্লাশি চালানো হয় বলে জানায় তার স্ত্রী। এগারোটার দিকে আর কি অনেকে এসেছিলেন সঙ্গে শফিক রহমানকে নিয়ে, সবগুলো ঘরে ঘুরে ঘুরে দেখেছেন, কিছু কিছু কাগজপত্র নিয়েছেন। শফিক রহমান আর আমাকে কথা বলতে দিয়েছেন। ডিবি তাদের কাগজপত্র নিয়ে তারপরে কয়েকজন উইটনেস নিয়ে তারা একটা ডকুমেন্ট তৈরি করে তারাই নিয়ে গেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে ভিন্নমতের সবাইকে দমন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পুরানা পল্টনে সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের মুখোশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, যে কোনোভাবেই হোক, তাতে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে হোক, গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে হোক, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে কারাগারে নিয়ে হোক, ক্ষমতায় টিকে থাকতে হয়। এই সরকার মূলত ভিন্ন মত পোষণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মানবাধিকার বলতে কিচ্ছু নেই। কথায় কথায় গুম করে দেওয়া হয়, কথায় কথায় খুন করা হয়, ক্রস ফায়ার দেওয়া হয়, পায়ের মধ্যে গুলি করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। আজকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের তাদের যে অ্যানুয়াল হিউম্যান রাইটস রিপোর্ট, সেই রিপোর্টেও উঠে এসেছে যে আজকে বাংলাদেশে কি ভয়াবহ একটা মানব অধিকারের প্রশ্নে কি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ফিলরেম ভুয়া কাগজপত্র তৈরি করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে $1,70,00,000 ছাড় দেখিয়েছে বলে জানিয়েছেন সিনেটর তিওয়েস্তো গুইঙ্গোনা। আর ফিলরেমের মেসেঞ্জার প্রথমবারের মতো শুনানিতে উপস্থিত থেকে জানান, চুরি হওয়া অর্থের মধ্যে $5 লাখ এবং 9 কোটি পেসো সোলায়ার ক্যাসিনোয় পৌঁছে দেন তিনি। এদিকে তৃতীয় দফায় আরও প্রায় $44 লাখ ফেরত দিয়েছেন ফিলিপিন্সের ব্যবসায়ী কিম অং। ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ সময় সংবাদকে টেলিফোনে জানান, চুরি যাওয়া অর্থ ফিরে পেতে ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিস বাংলাদেশকে সহায়তা করছে। প্রথমবারের মতো ফিলিপিন্সের ব্লু রিবন কমিটির সিনেট শুনানিতে উপস্থিত থেকে গোমর ফাঁস করলেন ফিলরেমের মেসেঞ্জার মার্ক পালমেরাস। স্বীকার করলেন ফিলরেম থেকে অর্থ ক্যাসিনোয় নিয়ে যাওয়ার কথা। মঙ্গলবার শুনানিতে সিনেটর তিওফেস্তো গুইঙ্গোনার প্রশ্নের জবাবে মার্ক বলেন, 3টি ব্যাগে 9 কোটি পেসো এবং $5 লাখ মাকাতি শহরে ফিলরেমের কার্যালয় থেকে গাড়িতে করে সোলায়ার ক্যাসিনোতে পৌঁছে দেন তিনি যখন অর্থ নিয়ে সোলায়ার ক্যাসিনোর ভিআইপি রুমে যান, তখন সেখানে সালুত বাতিস্তা এবং ওয়েকাং জু উপস্থিত ছিলেন। এদিকে $1,70,00,000 ছাড় দেখানোর জন্য ফিলরেম সিনেট শুনানিতে যে রসিদগুলো দেখিয়েছে সেগুলো ভুয়া দাবি করে গুইঙ্গোনা বলেছেন, মাত্র একদিনের মধ্যে এসব কাগজ তৈরি করা হয়েছে, যেখানে ওয়েকাং জুর স্বাক্ষর থাকলেও এর সঙ্গে জুর পাসপোর্টের স্বাক্ষরের কোনো মিল নেই। এদিকে রিজার্ভ চুরির আরো প্রায় $44 লাখ ফেরত দিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় $1 কোটি ফেরত দিয়েছেন অং। প্রতিশ্রুতি অনুযায়ী তার আরো প্রায় $54 লাখ ফেরত দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ সময় সংবাদকে টেলিফোনে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিস ডিওজে এ ব্যাপারে বাংলাদেশকে পুরোপুরি সহায়তা করছে বলেও জানান তিনি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির বিষয়ে সব তথ্য প্রমাণ বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। অর্থ ফেরত পেতে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান তিনি। আমাদের যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের যে একটা সুযোগ আছে, সেই সুযোগের মাধ্যমেও আসলে এই অর্থ আদায়ের ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা ফিলিপাইনের যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস আছে তাদের সাথে কিন্তু আমাদের টিমের আলোচনাও হয়েছে। এটা তো স্বাভাবিক আইনি প্রক্রিয়া, তথ্য প্রমাণ তো আমরা হাজির করতে পারবোই। মামলা করবেন স্যার?
প্রয়োজন হলে পরে করব। রাত 11টার সময় আরো থাকছে। চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মেয়ে সহ গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা, ঘটনার পর স্বামী পলাতক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 7 ভাগ প্রবৃদ্ধি অর্জন কোনো বিস্ময় নয়, সরকারের ধারাবাহিক পরিকল্পনার ফসল। রাজধানীতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কৃষি প্রধান বাংলাদেশে প্রত্যেক নাগরিকের এ বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। এজন্য স্কুল কলেজের শিক্ষার্থীদের ফসলের মাঠে ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকের স্বার্থ এবং অধিকার রক্ষার লক্ষ্যে 44 বছর আগে প্রতিষ্ঠা হয় বাংলাদেশ কৃষক লীগ। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি এবং কৃষকের জন্য সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, কৃষকের জন্য স্বল্প সুদে বিনা জামানতে ঋণের ব্যবস্থা করা হয়েছে। বিশ্বব্যাংক বা দাতা সংস্থার আপত্তির পরও কৃষকের জন্য ভর্তুকি অব্যাহত আছে। তিনি বলেন, কৃষি বান্ধব এসব উদ্যোগের কারণেই বাংলাদেশে আজ খাদ্য উদ্বৃত্ত। 2009 জন সরকারে আসলাম, আমরা দেখলাম সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা। বাংলাদেশ এমন একটি দেশ, একমাত্র দেশ বোধহয় পৃথিবীতে আমরা পেয়েছি আমাদের অর্থনীতিকে সচল রাখতে। প্রবৃদ্ধি বর্তমানে 7 ভাগে আমরা চলে এসেছি। অনেকে মনে করে এটা কি বিস্ময়, আমি বলি এটা বিস্ময় না, এটা হচ্ছে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা এবং পরিকল্পনা মাফিক পদক্ষেপ নেওয়া। এটা আমাদের দেশপ্রেম, জনগণের প্রতি একটা কর্তব্যবোধ, যার সুফল আজকে দেশের মানুষ পাচ্ছে। শেখ হাসিনা বলেন, মানুষের খাদ্যের যোগান হয় কৃষকের হাত ধরে, তাই এ সম্পর্কে জানা প্রয়োজন প্রত্যেক নাগরিকের। প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অন্তত কৃষি মাঠে নিয়ে যাওয়া উচিত, তাদের হাত দিয়ে কিছু কাজও করানো উচিত, হাতে কলমে একটা শিক্ষা দেওয়া উচিত। তার জন্য যদি কিছু এক্সট্রা নাম্বার দিতে হয় সেটাও তাদের দেওয়া উচিত, যাতে এই কৃষি কাজটাকে যেন কেউ ছোট চোখে না দেখে। কারণ কৃষকের ছেলে লেখাপড়া শিখে আর মাঠে যেতে চায় না, অনেক সময় বাপের পরিচয় দিতেও লজ্জা পায় যে তার বাপ কৃষক, কিন্তু ভুলে যায় যে ওই বাপ ওই মাঠে কাজ করে পয়সা দিয়ে ছেলেকে পড়াশোনা শিখিয়েছে। কাজে কৃষকদেরকে আমাদের মাথায় করে রাখা উচিত বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী বলেন, দেশে শিল্পায়ন হবে, কিন্তু এ কারণে কৃষি জমি বা বন ধ্বংস করা যাবে না। আর সে কথা মাথায় রেখেই দেশ জুড়ে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আগে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে 6,35,00,000 সিম নিবন্ধিত হয়েছে। সকালে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, 30 এপ্রিল সিম নিবন্ধন শেষ হবে, এরপর আর সময় বাড়ানো হবে না। 6,35,00,000 হয়েছে, এটি কিন্তু বিশাল সংখ্যক জনগোষ্ঠী। 1 লক্ষ বায়োমেট্রিক ডিভাইস আছে। যদি আমরা বাকি দিনগুলোতে পার ডিভাইস ন্যূনতম 50টি করেও যদি রিভেরিফিকেশন করা যায়, তাহলে 50 লক্ষ রিভেরিফিকেশন পার ডেতে করা সম্ভব। কাজে আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে সক্ষম হব। 30 এপ্রিল আমাদের লাস্ট ডে। 1 মে থেকে স্বল্প সময়ের জন্য আমরা ইঙ্গিত দেব তাদের সিমটি ডিঅ্যাক্টিভ করে, যারা এখন পর্যন্ত সিম রিম ভেরিফিকেশন করেননি, এবং পর্যায়ক্রমে এই সময়টা বৃদ্ধি পাবে এবং এক পর্যায়ে সেটি বন্ধ হয়ে যাবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে পরিকল্পিতভাবে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সিআইডির কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার ডক্টর নাজমুল করিম খান। বিকেলে ময়না তদন্তকারী চিকিৎসক শারমিন সুলতানাকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ শেষে তিনি মন্তব্য করেন, ডাক্তারদের কাছ থেকে আমরা এটিকে হত্যা হিসাবে বা মৃত্যু হিসাবে পাইনি, তবে আমাদের তদন্তে মনে হয়েছে এটি একটি নিছক পরিকল্পিত হত্যা। ক্যান্টনমেন্টের সকল এজেন্সির সহযোগিতা চেয়েছি, ওনারা সবই সহযোগিতা করছেন। এদিকে তনু হত্যায় প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে কথা বলেন তারা। অনুষ্ঠানের শুরুতেই তনুর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনার সভায় বক্তব্য রাখেন বক্তারা। তারা বলেন, হত্যাকারীকে আইনের আওতায় এনে সারা দেশের মানুষকে আশ্বস্ত করা হোক। পরে অনুষ্ঠানে দলীয় ও একক আবৃত্তির পাশাপাশি সঙ্গীত পরিবেশন করা হয়। সংগ্রামী ব্যাপক প্রসার ছাড়া আমাদের সাথে প্রতি শুক্রবারে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে তনু হত্যার বিচারের দাবি কেন করতে হবে? মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো
দাবিটা খুব পরিষ্কারভাবে বলা হয়ে গিয়েছিল যে দেশের নারী পুরুষ সকলের মানুষেরই সম অধিকার আছে, রাষ্ট্রটি আমাদের সবার, এটি একটি প্রজাতন্ত্র। কিন্তু বাস্তবে তো তা ঘটল না। আমাদের প্রশ্ন, কার চাপে, কার ভয়ে, কি কারণে এই দীর্ঘসূত্রতা? আমরা কোনো দীর্ঘসূত্রতা মানতে রাজি নই। আপনারা যদি দীর্ঘসূত্রতা করেন, আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এপ্রিল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তার আগে আইসিসি ও বিসিবির নতুন নিয়ম সম্পর্কে জানাতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছে সিসিডিএম। লিগ শুরুর আগে এই বৈঠকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন ক্লাবের কোচ ও ক্রিকেটাররা। লিগের সূচি এখনো চূড়ান্ত না হলেও লিগ পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিসিডিএম সমন্বয়ক আমিন খান। যেগুলো রুলস নতুন হয়েছে আইসিসির, এগুলো আমাদের একটু জানায় দিলেন। আর নতুন কিছু রুলস আছে যেটা আমাদের বিসিবির আর কি, যেমন রিজার্ভ ডেতে ফ্রেশ ম্যাচ হবে না, যেখান থেকে শেষ হবে সেখান থেকে আবার শুরু হবে। এইগুলো আর কি একটু রিমাইন্ড করে দেওয়া আমাদের, তেমন নতুন কিছুই না। তো এটাতে উপকারটা এটাই যে একটু টিমগুলো সতর্ক থাকবে, যেহেতু রিজার্ভ ডে হওয়ার সম্ভাবনা আছে। সম্পূর্ণ প্রিপারেশন নিচ্ছি আমরা, ইনশাল্লাহ আমরা 22 তারিখে শুরু করবো। জাস্ট বাইলসটা আমাদের অ্যাপ্রুভ হলো সব টিমদের নিয়ে, এখন আমরা যাবো ফিকচার রেডি করে ইনশাল্লাহ আজকে নইলে কালকে সকালের মধ্যে সবাই পিকচার পেয়ে যাবে। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পটির আওতায় রেল লাইনটি মিয়ানমারের সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত সম্প্রসারণ করা হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 13,115 কোটি টাকা প্রকল্প সহায়তা দেবে উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি। একনেক সভায় দোহাজারী ঘুমধুম রেললাইন স্থাপন প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের নির্দেশ দেন শেখ হাসিনা। 2018 সালের মধ্যেই কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ বাস্তবায়নেরও অনুশাসন দেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য ও যুগ্ম মহাসচিবরা বৈঠকে অংশ নেন। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানানো হয়। গণতন্ত্রকে এগিয়ে নিতে সব ধরনের অপরাধকেই বিচারের আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও বক্তব্য রাখেন। বিচারপতি বলেছেন যে আমাদের যারা আইন প্রণয়ন করেন তারা অজ্ঞ। এই কথাটা তো মাননীয় প্রধান বিচারপতি জানার কথা যে পার্লামেন্টের সদস্যরা আইনের খসড়া প্রণয়ন করেন না, খসড়া প্রণয়ন করেন বিশেষজ্ঞরা। তারপরে এটা অনেক ঘাট পেরিয়ে এটা পার্লামেন্টে আসে। উনি কিভাবে এই কথাটা বললেন? প্রধান বিচারপতি যখন বললেন যে বর্তমান আইনে তরুণ বিচার সম্ভব না, এটা কেমন কথা হতে পারে বলেন? কারণ উনি দেশের সর্বোচ্চ বিচারক। তার এই কমেন্টের দ্বারা অনেকেই যারা বিচার করবে, অর্থাৎ নিম্ন আদালতের বিচারকরা এবং তদন্তকারী কর্মকর্তারা, পুলিশ ইত্যাদি, তারা তো প্রভাবিত হবে। তদন্তাধীন ব্যাপারে এই ধরনের কথা প্রধান বিচারপতি থেকে আসতে পারে না। শফিক রহমান সাহেবকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা নিয়ে আলোচনার ঝড় বইছে। কিন্তু শফিক রহমান সাহেবের মতন নেতা একটা সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, এই অভিযোগটাকে খাটো করে দেওয়া হচ্ছে। কিন্তু একটা ঘটনা তো ঘটেছে, একটা ষড়যন্ত্র তো হয়েছে, অপহরণের ঘটনা তো ঘটেছে। এইসব বড় বড় নেতা নেত্রীরা অপরাধের সঙ্গে জড়িত হতে পারেন না। তখনই বলা হচ্ছে যে প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, অথবা ভিন্ন মত দমন করা হচ্ছে, অথবা গণতন্ত্র সংকোচন করে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ক্ষমতায় থাকার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় তহবিল থেকে প্রায় $1,30,00,000 আর্থিক অনুদান দিয়েছিলেন। এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্র।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ঘেঁষা দৈনিক দ্য ডেইলি কলার। দৈনিকটির ওই প্রতিবেদনে বলা হয়, ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের পদ হারানোর পর তার যুক্তরাষ্ট্রভিত্তিক নানা প্রতিষ্ঠানকে অনুদান কিংবা ঋণ হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের USAID সহ 18টি সংস্থার মাধ্যমে এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানকে দেওয়া হয়। এছাড়া তার গ্রামীণ আমেরিকা নামে একটি প্রতিষ্ঠানকে ডিপার্টমেন্ট অব ট্রেজারি থেকে $6 লাখ দেওয়া হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই নোবেল বিজয়ীর সঙ্গে ক্লিন্টন পরিবারের ব্যক্তিগত ঘনিষ্ঠতা রয়েছে। 2009 সালে হিলারি ক্ষমতায় থাকার সময় তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মানেও ভূষিত করা হয়। Back in the 90s, and there are so many stories, and I feel really blessed with a chalkboard. রাত 11টার সময় আরো থাকছে। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত 28, আহত 3 শতাধিক। তালেবানের দায় স্বীকার। RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বোয়ালখালী উপজেলার সায়রাতলী গ্রাম থেকে শেলী শীল ও তার মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শেলীর স্বামী অসীম পলাতক রয়েছে। স্বজনরা জানান, সকালে শেলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এ সময় খাটের ওপর 5 বছর বয়সী শিশুকন্যা অন্তরার লাশও পড়ে থাকতে দেখেন তারা। শেলীর অপর সন্তান 8 মাস বয়সী অনুরাগ বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিল। গত কিছুদিন ধরেই শেলীকে তার স্বামী অসীম যৌতুকের জন্য নির্যাতন করছিল বলে জানান তার স্বজনরা। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। আমার মনে হচ্ছে এটা মার্ডার, কারণ আমার বোনকে বিয়ে হওয়ার পর থেকে ওকে বিভিন্ন শারীরিকভাবে যৌতুকের জন্য অনেক কিছুর জন্য ওকে নির্যাতন করছে। বিভিন্ন সামাজিকভাবে ওকে নিষ্ক্রিয় দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ওকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। সে আত্মহত্যা করছে না কেউ তাকে মেরে ফেলছে, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আর তার একটা শিশু বয়স 7-8 বছর হবে, মেয়ে শিশুটি মনে হচ্ছে যেন তাকে গলা টিপে মারা হয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ও পাবনার ইউনিয়নগুলোতে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। আগামী 23 এপ্রিল এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম সুনামগঞ্জের দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ ও সদর উপজেলার ইউনিয়নগুলো। কর্মীদের নিয়ে দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। নির্বাচনী বৈতরণী পার হতে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। 26টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 150 জন এবং সাধারণ ও নারী সদস্য পদে 1392 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাবনার চাটমোহরের 5টি ইউনিয়নেও ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। এখানে 5টি ইউনিয়নে প্রায় 94,000 ভোটারের মধ্যে পুরুষ 47,200 এবং নারী ভোটার 74,700। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 28 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন 300-রও বেশি মানুষ। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান। হামলার পর ঘটনাস্থলে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আত্মঘাতী হামলার পাশাপাশি কয়েকজন বন্দুকধারীও এলোপাতাড়ি গুলি ছোড়ে। এছাড়া আরও 2 জন আত্মঘাতী বোমা হামলার চেষ্টা চালায় বলে গণমাধ্যমকে জানানো হয়। হামলার পরপরই তালেবান মুখপাত্র এই হামলার দায় স্বীকার করে। হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার পর এক টুইটার বার্তায় সন্ত্রাসীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। শেখ জামাল সভাপতি মঞ্জুর কাদের ও মোহামেডান পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া আগামীকাল বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।
আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন দেওয়ান শফিউল আরিফিন টুটুল। মঞ্জুর কাদেরের গুলশান অফিসে এসব জানান বাঁচাও ফুটবল কমিটির সদস্য আব্দুল গাফফার চৌধুরী। আমাদের যে দুজন মঞ্জুর কাদের এবং লোকমান হোসেন কিনেছেন, জিত করে কিনেছেন, যে কারণটা হলো যে ওনারা ৭৫,০০০ ৫০,০০০ টাকা করে, ওনারা দুইজন কিন্তু দুইটা করে কিনেছেন। যে কেন এই ধরনের নমিনেশন পেপার বিক্রি হবে এত করে টাকা করে, তার মানে কেউ এখানে নমিনেশন পেপার কেনার রাখে না, যে এত টাকা দিয়ে নমিনেশন পেপার কিনবে, আবার নমিনেশন পেপার কেউ উইথড্র করলেও এটা ফেরত যোগ্যও না। সেই কারণে ওনারা কিনেছেন। আমাদের বাঁচাও ফুটবলের আমরা দেওয়ান শফিউল আরিফিন টুটুল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আগামী কালকে উইথড্রল করে ফেলবেন। আমাদের যে দুজন কিনেছেন সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জয়কে হত্যার ষড়যন্ত্রকারীদের সঙ্গে বিদেশে বৈঠকের কথা স্বীকার শফিক রেহমানের। ব্রিফিংয়ে ডিবি। তল্লাশি চালিয়ে বাসা থেকে এফবিআই এজেন্টের নথি জব্দ। ভুয়া কাগজ দেখিয়ে রিজার্ভের চুরি হওয়া অর্থের $1,70,00,000 ছাড় করেছিল ফিরোব্যাংক। ফিলিপিন্সের সিনের শুনানিতে তথ্য, আরও প্রায় $44,00,000 উদ্ধার। 7% প্রবৃদ্ধি সরকারের ধারাবাহিক পরিকল্পনার ফল, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, স্বাধীনতা বিরোধীরা এতদিন ক্ষমতায় থাকায় কোনো উন্নয়ন হয়নি। বায়োমেট্রিক পদ্ধতিতে এখন পর্যন্ত সিম নিবন্ধিত হয়েছে 6,35,00,000। 30 এপ্রিলের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না, জানালেন প্রতিমন্ত্রী। এবং তনুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, প্রমাণ মিলেছে তদন্তে, জানালো গোয়েন্দা পুলিশ। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান সংস্কৃতি কর্মীদের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।